গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় চ্যানেল এমএচ এডুকেশন ল্যাব র্যাঙ্কিং 1 সার্চিং ডব্লিউবিসিএস চ্যানেলে। তো আজকে তোমাদের সাথে 13 ডিসেম্বর থেকে 19 ডিসেম্বর যে সমস্ত ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলো আছে তার মধ্যে থেকে বাছাই করা 25টা কোশ্চেন তোমাদের সাথে আলোচনা করব। আগামী 2021 ডব্লিউবিসিএসকে টার্গেট করে যে সমস্ত ক্যান্ডিডেটরা প্রিপারেশন করছো, যদি তোমরা প্রত্যেক রবিবার সকাল 8টার সময় যদি এই সেশনটা দেখো, আশা করছি কিন্তু তোমরা কিন্তু খুবই উপকৃত হবে এবং আমাদের দীর্ঘ বিশ্বাস 25-এর মধ্যে কিন্তু তোমরা 17+ স্কোর কিন্তু ইজিলি করতে পারবে আপকামিং ডব্লিউবিসিএস 2021 প্রিলিমস এক্সামে। ক্লিয়ার? তো এই কারেন্ট অ্যাফেয়ার্সের যে সেশনটা হবে, উইকলি কারেন্ট অ্যাফেয়ার্স সেশনটা, সেখানে প্রত্যেক সপ্তাহে 25টা করে কোয়েশ্চেন থাকবে, মানে মাসে 100টা কোয়েশ্চেন থাকবে। ভালো করে যদি তোমরা 100টা কোয়েশ্চেন দিয়ে ভালো করে পড়ে নাও, রিভাইজ করে নাও, আশা করছি কিন্তু তোমরা খুবই উপকৃত হবে এই পুরো সিরিজটার থেকে। ক্লিয়ার? আর তোমাদেরকে বলে দিচ্ছি প্রত্যেক রবিবার কিন্তু সকাল 8টায় কিন্তু এই ক্লাসটি করানো হবে। ক্লিয়ার? চলো, ক্লাসটি শুরু করার আগে তোমাদেরকে একটা বিশেষ ইনফরমেশন দেওয়ার আছে। সেটি হচ্ছে অলরেডি আমাদের ব্যাচ 2 লঞ্চ হয়ে গেছে। ফার্স্ট ব্যাচ আমাদের কমপ্লিট হয়ে গেছিলো, তো সে কারণে নতুন ব্যাচ শুরু করা হয়েছে ব্যাচ 2। এর লাস্ট ডেট অফ অ্যাডমিশন হচ্ছে 31 ডিসেম্বর। তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে 31 ডিসেম্বর কিন্তু ব্যাচ 2 এর লাস্ট ডেট অফ অ্যাডমিশন। তারপর কিন্তু অ্যাডমিশন বন্ধ হয়ে যাবে। তো এই কোর্সটার মধ্যে তোমরা কী কী পেয়ে যাবে একবার দেখে নিই তোমাদের সাথে। পুরোপুরি যে মক টেস্টটা করা হয়েছে পুরোপুরি কিন্তু লেটেস্ট প্যাটার্নের উপরে মক টেস্টটি করা হয়েছে। তোমরা যখনই কোনো মক টেস্টগুলো দেবে তোমরা কিন্তু সেখান থেকে স্মার্ট প্র্যাঙ্ক অ্যানালাইসিস করতে পারবে। পুরোপুরি 100% কিন্তু সিলেবাস কভার করা আছে। আর প্রত্যেকটা এমসিকিউর কিন্তু ডিটেলসের এক্সপ্লেনেশন দেওয়া আছে। ঠিক আছে? প্রত্যেকটা এমসিকিউ যেগুলো করা আছে টেস্টের মধ্যে সেগুলো কিন্তু পুরোপুরি ডিটেলস এক্সপ্লেনেশন দেওয়া আছে। আর 16টা সাবজেক্ট কভার করা আছে, যেখানে 16টা সাবজেক্টের মধ্যে 304টা চ্যাপ্টার পুরোপুরি এখানে কভার করা আছে। ক্লিয়ার? কী কী ক্যাটাগরিতে আমরা ডিভাইড করেছি একবার দেখে নাও। চ্যাপ্টার ওয়াইজ টেস্ট আছে, যেখানে 304টা চ্যাপ্টার আছে, টোটাল টেস্ট হয়ে যাবে 316টা, আর টোটাল কোয়েশ্চেন হবে 6073টা। সেকেন্ড ক্যাটাগরি হচ্ছে স্পিড টেস্ট, যেখানে 16টা সাবজেক্টের উপরে টোটাল 400 টেস্ট আছে, আর টোটাল কোয়েশ্চেন হয়েছে 10,000। প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্স আছে ডব্লিউবিসিএস প্রিলিমস প্লাস মেন্সের, টোটাল টেস্ট হচ্ছে 80টা, সেখানে টোটাল কোয়েশ্চেন হয়ে যাচ্ছে 4000। আর ফুল লেন্থ টেস্ট আছে, ফুল টেস্ট এটা টোটাল কতগুলো টেস্ট আছে 15টা, আর টোটাল কোয়েশ্চেন কত আছে 3000। তো প্রায় তোমরা দিতে পারবে এখানে 811টা টেস্ট, আর টোটাল কোয়েশ্চেন পেয়ে যাবে সেখান থেকে তোমরা 23,073টা। ক্লিয়ার? 23,073 কোয়েশ্চেন কিন্তু তোমরা পুরোপুরি পেয়ে যাবে 811টা টেস্টের মধ্যে। পুরোপুরি ডিটেলস লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, ভিডিও ডেসক্রিপশন বক্সে ভালো করে ফলো করো। সেখানে পুরো পেমেন্ট লিঙ্ক, কত প্রাইস, সব কিছু তোমরা ওখান থেকে জানতে পেরে যাবে। তোমাদেরকে রিকোয়েস্ট করছি ভালো করে কিন্তু ডেসক্রিপশন বক্সটা, ভিডিওর যে ডেসক্রিপশন বক্সটা সেটা ভালো করে ফলো করবে। ক্লিয়ার? চলো, তো আজকের প্রথম প্রশ্ন দেখো কি আছে। নেম দ্য উইনার অফ 2020 FICCI মেল স্পোর্ট পারসন অফ দ্য ইয়ার। তো 2020 সালের FICCI মেল স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার উইনার কে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, বজরং পুনিয়া। তো বজরং পুনিয়া হচ্ছে 2020 সালের FICCI মেল স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার উইনার। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। রেসলার বজরং পুনিয়া ইন মেল ক্যাটাগরি অ্যান্ড শুটার এলাভিন ভিলারাভন ইন ফিমেল ক্যাটাগরি অনার্ড অ্যাট FICCI ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড 2020। তো বজরং পুনিয়া যিনি হচ্ছেন একজন রেসলার মেল ক্যাটাগরি থেকে, এবং এলাভিন ভিলারাভন যিনি হচ্ছেন একজন শুটার ফিমেল ক্যাটাগরি থেকে 2020 সালের FICCI ইন্ডিয়া স্পোর্টস অ্যাওয়ার্ড তারা জিতেছে। The two athletes who have had an impressive 2019-20 session won the Sport Person of the Year award in their respective category. আর এই দুটো অ্যাথলিটসের 2019 এবং 2020 সালের যে ইমপ্রেসিভ রেকর্ড দেখে তাদেরকে FICCI মেল এবং ফিমেল স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে তাদের রেসপেক্টিভ ক্যাটাগরিজের মধ্যে। ক্লিয়ার? তো আরেকবার তোমাদেরকে বলে দিচ্ছি যে রেসলার হচ্ছেন বজরং পুনিয়া এবং শুটার হচ্ছেন এলাভিন ভিলারাভন। তাদের মেল এবং ফিমেল ক্যাটাগরিতে 2020 সালের FICCI মেল এবং ফিমেল স্পোর্টস পারসন অফ দ্য ইয়ার তাদেরকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেনে দেখো কি আছে। হু হ্যাজ বিন নেম অ্যাজ টাইমস 2020 পারসন অফ দ্য ইয়ার। তো টাইমস পত্রিকার অনুযায়ী 2020 সালের পারসন অফ দ্য ইয়ার কাকে চিহ্নিত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জো বিডেন অ্যান্ড কমলা হ্যারিস। তো ইউএসের ইলেক্টেড প্রেসিডেন্ট এবং ইউএসের ইলেক্টেড ভাইস প্রেসিডেন্ট জো বিডেন এবং কমলা হ্যারিসকে টাইমস পত্রিকার 2020 সালের পারসন অফ দ্য ইয়ার হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো ব্যাপারটাও দেখে নিই আমরা। US President elected Joe Biden and Vice President elected Kamala Harris has been jointly named
টাইমস ম্যাগাজিন 2020 পারসন অফ দ্য ইয়ার। তো ইউএসের ইলেক্টেড প্রেসিডেন্ট জো বিডেন এবং ইউএসের ভাইস প্রেসিডেন্ট ইলেক্টেড কমলা হ্যারিস তাদেরকে টাইমস পত্রিকায় অনুযায়ী 2020 সালের পারসন অফ দ্য ইয়ার হিসাবে তাদেরকে চিহ্নিত করা হয়েছে। তো ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা ব্যাপারে একটু দেখে নিই আমরা। অ্যাটর্নি জেনারেল হচ্ছেন উইলিয়াম ব্যার, ক্যাপিটাল হচ্ছে ওয়াশিংটন ডিসি, কারেন্সি হচ্ছে ইউএস ডলার এবং বর্তমান যিনি প্রেসিডেন্ট হচ্ছে 1900 ডোনাল্ড ট্রাম্প। আর কনফিউজ হও না, এখানে কনফিউজ হওয়ার জিনিসটা হচ্ছে যে প্রেসিডেন্ট হচ্ছে এখন বর্তমান কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর ইলেক্টেড প্রেসিডেন্ট হচ্ছে কিন্তু জো বিডেন। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে দাও কি আছে। দ্য ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন। তো প্রতি বছর আন্তর্জাতিক ইউনিভার্সাল হেলথ কভারেজ ডেটি এটি কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি 12 ডিসেম্বর। তো প্রতি বছর 12 ডিসেম্বর এই আন্তর্জাতিক ইউনিভার্সাল হেলথ কভারেজ ডেটি এটি পালন করা হয়। তো ব্যাপারটা দেখিনি আমরা। ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডে ইজ আ ইউনাইটেড নেশনস রেকগনাইজ ইন্টারন্যাশনাল ডে সেলিব্রেটেড এভরি ইয়ার অন ডিসেম্বর 12। তো প্রতি বছর 12 ডিসেম্বর এই আন্তর্জাতিক ইউনিভার্সাল হেলথ কভারেজ ডেটি পালন করা হয় আর এটি হচ্ছে কিন্তু একটা ইউনাইটেড নেশন রেকগনাইজড করা হচ্ছে একটা দিন। ঠিক আছে, তো এই দিনটি কিন্তু ইউনাইটেড নেশন দ্বারা রেকগনাইজড করা হয়েছে আর প্রতি বছর কিন্তু 12 ডিসেম্বর এই ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডেটি পালন করা হয়। তো 2020 সালের থিম কী ছিল দেখে নাও একবার। হেলথ ফর অল, প্রোটেক্ট এভরিওয়ান। তো এটা ছিল 2020 সালের ইন্টারন্যাশনাল ইউনিভার্সাল হেলথ কভারেজ ডের থিম। আর তোমাদেরকে রিকোয়েস্ট করছি পারলে থিমগুলো কিন্তু ভালো করে মনে রাখার চেষ্টা করবে, কারণ থিমগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট। ডেটগুলোর পাশাপাশি কিন্তু থিমগুলো কিন্তু প্রায় সময় পরীক্ষা দিয়ে দেয়। তোমাদেরকে রিকোয়েস্ট করবো একটা, পারলে এগুলো খাতায় একটু নোট ডাউন করে রেখো, কারণ লিখলে জিনিসটি অনেকদিন তোমরা মনে রাখতে পারবে এবং পরবর্তীকালে যখন ডেটগুলো পড়বে তার পাশে যদি থিমটা থাকে তোমাদের জিনিসটা পড়তে এবং বুঝতেও সুবিধা হবে। তো তাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করে বলছি থিমগুলো একটু পারলে খাতায় লিখে নিও। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নটা দাও কি আছে। হু হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড উইথ 2020 রামানুজন প্রাইজ ফর ইয়াং ম্যাথমেটিশিয়ান। তো 2020 সালের রামানুজন প্রাইজ ফর ইয়াং ম্যাথমেটিশিয়ান কাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি কারোলিনা আরাজো। তো কারোলিনা আরাজোকে 2020 সালের রামানুজন প্রাইজ ফর ইয়াং ম্যাথমেটিশিয়ান এই অ্যাওয়ার্ডটি ওনাকে দেওয়া হয়েছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। ব্রাজিলিয়ান ম্যাথমেটিশিয়ান ডক্টর কারোলিনা আরাজো has been conferred with the 2020 Ramanujan Prize for Young Mathematician for her outstanding work in algebraic geometry। আর তাকে এই অ্যাওয়ার্ডটি দেওয়ার মূল উদ্দেশ্য হচ্ছে উনি কিন্তু অ্যালজেব্রিক জিওমেট্রির উপরে কিন্তু আউটস্ট্যান্ডিং ওয়ার্ক করেছে। তো সে কারণেই ওনাকে কিন্তু 2020 সালের রামানুজন প্রাইজ ফর ইয়াং ম্যাথমেটিশিয়ান অ্যাওয়ার্ডটা ওনাকে দেওয়া হয়েছে। তো ব্রাজিলের ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছে জেয়ার বেলসানানো, ক্যাপিটাল হচ্ছে ব্রাজিলিয়া, কারেন্সি হচ্ছে ব্রাজিলিয়ান রিয়েল। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেনে দাও কি আছে। উইচ কান্ট্রি হ্যাজ সাকসেসফুলি লঞ্চ 2 স্যাটেলাইট ফ্রম জিস্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার ফর গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশন। তো কোন দেশ তাদের জিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে 2টো স্যাটেলাইট লঞ্চ করেছে? সাকসেসফুল হয়েছে তারা এই স্যাটেলাইটগুলো লঞ্চ করতে। আর এই স্যাটেলাইটগুলো লঞ্চ করার মূল উদ্দেশ্য হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভগুলোকে ডিটেক্ট করার জন্য কিন্তু তারা এই 2টো স্যাটেলাইট লঞ্চ করেছে। তো কোন দেশ এই 2টো স্যাটেলাইট লঞ্চ করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ চায়না। তো চায়না তাদের নিজস্ব জিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার থেকে গ্র্যাভিটেশনাল ওয়েভ ডিটেকশন করার জন্য অরবিটে 2টো স্যাটেলাইট লঞ্চ করেছে আর তারা এই লঞ্চে কিন্তু তারা সাকসেসফুলও হয়েছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। চায়না সাকসেসফুলি লঞ্চ 2 স্যাটেলাইট ফর ডিটেকশন অফ গ্র্যাভিটেশনাল ওয়েভস ইনটু প্ল্যান্ট অরবিট ফ্রম দেয়ার জিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার ইন সুয়েচেন প্রভিন্স। তো চায়না তারা সাকসেসফুলি লঞ্চ করলো 2টো স্যাটেলাইট আর এই 2টো স্যাটেলাইট মূলত লঞ্চ করার উদ্দেশ্য হচ্ছে গ্র্যাভিটেশনাল ওয়েভগুলোকে ডিটেক্ট করার জন্য কিন্তু তারা এই স্যাটেলাইটগুলো অরবিটের মধ্যে লঞ্চ করেছে। আর তারা কোথা থেকে লঞ্চ করেছে সেটি হচ্ছে জিচ্যাং স্যাটেলাইট লঞ্চ সেন্টার, যেটা হচ্ছে চায়নার নিজস্ব একটা লঞ্চ সেন্টার। আর এটা কোথায় আছে সেটা হচ্ছে সুয়েচেন প্রভিন্সের মধ্যে এই স্যাটেলাইট লঞ্চ সেন্টারটি আছে। ক্লিয়ার? তো চায়না দেশটির ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছে জি জিনপিং, ক্যাপিটাল হচ্ছে বেইজিং এবং কারেন্সি হচ্ছে রেমবি। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। নেম দ্য উইনার অফ সোশ্যাল এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন ইন্ডিয়া 2020। তো ভারতে 2020 সালের সোশ্যাল এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি কাকে দেওয়া হয়েছে? তো এর কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশন ডি আশরাফ পটেল। তো ভারতের তরফ থেকে 2020 সালের সোশ্যাল এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি আশরাফ পটেলকে দেওয়া হয়েছে। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা।
Ashraf Patel, the founder member and board member of Parwaha and Community, the youth collective, has been declared as a winner of Social Entrepreneur of the Year Award in India 2020. তো আশরাফ পাটেল হচ্ছেন ফাউন্ডার মেম্বার এবং বোর্ড মেম্বার, পারওয়া অ্যান্ড কমিউনিটির ফাউন্ডার মেম্বার এবং বোর্ড মেম্বার। তো তাকে 2020 সালে ভারতের তরফ থেকে সোশ্যাল এন্টারপ্রেনার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডটি ওনাকে দেওয়া হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেনে দাও কি আছে। লেজেন্ডারি ফুটবলার পাওলো রসি হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ ফ্রম হুইচ কান্ট্রি? তো একজন লেজেন্ডারি ফুটবলার পাওলো রসি, যিনি কিছুদিন আগে ওনার ইন্তেকাল হয়ে যায়, তো উনি কোন দেশ থেকে ফুটবল খেলতেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, ইটালি। তো ইটালির একজন লেজেন্ডারি ফুটবলার পাওলো রসি কিছুদিন আগে ওনার ইন্তেকাল হয়ে যায়। তো ব্যাপারটা দেখে নিই আমরা। ইটালিজ লেজেন্ডারি ফুটবলার পাওলো রসি who had led the country to victory in 1982 World Cup has passed away. He was 64 years old. তো ইটালির একজন লেজেন্ডারি ফুটবলার পাওলো রসি, যিনি নিজের দেশকে 1982 সালে বিশ্বকাপ জিতিয়েছিল, তো উনার 64 বছর বয়সে কিছুদিন আগে ইন্তেকাল হয়ে যায়। তো ইতালির ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে রোম, কারেন্সি হচ্ছে ইউরো, প্রেসিডেন্টের নাম হচ্ছে সার্জিও ম্যাটেরেলা এবং প্রাইম মিনিস্টারের নাম হচ্ছে গুসেপি কোন্টে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। which female player has won the Australian Open with the WTA Player of the Year award? তো কোন মহিলা টেনিস প্লেয়ার অস্ট্রেলিয়া ওপেন জিতেছে এবং তাকে WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছে? তো সেই টেনিস প্লেয়ারের নাম কি? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, সোফিয়া কেনেন। তো সোফিয়া কেনেন 2020 সালের অস্ট্রেলিয়ান ওপেনও জিতেছে এবং ওকে 2020 সালের WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড দিয়েও ভূষিত করা হয়েছে। তো ব্যাপারটা একটু দেখে নিই আমরা। অস্ট্রেলিয়ান ওপেন উইনিং সোফিয়া কেনেন হ্যাজ বিন অ্যাওয়ার্ডেড দ্য WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড ইন 2015। সেরিনা উইলিয়ামস ওয়াজ অনার্ড উইথ দিস অ্যাওয়ার্ড। তো 2020 সালের অস্ট্রেলিয়ান ওপেন জিতেছেন সোফিয়া কেনেন এবং তাকে 2020 সালের WTA প্লেয়ার অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ডও ওকে দিয়ে সম্মানিত করা হয়েছে। আর 2015 সালে এই সেম অ্যাওয়ার্ডটি সেরিনা উইলিয়ামসকে দিয়ে ভূষিত করা হয়েছিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। নেম দ্য প্লেয়ার টু উইন দ্য 2020 আবুধাবি গ্র্যান্ড পিক্স। তো 2020 সালের আবুধাবি গ্র্যান্ড পিক্সটি কে জিতেছে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, ম্যাক্স ভার্স্টাপেন। তো 2020 সালের আবুধাবি যে গ্র্যান্ড পিক্স যে রেসটা হয়েছিল, তো সেখানে ম্যাক্স ভার্স্টাপেন কিন্তু রেসটি জিতেছে। আর এই রেসে কিন্তু লুইস হ্যামিল্টন পার্টিসিপেট করতে পারেনি, কারণ ওনার কিন্তু কোভিড হয়ে গেছিলো। কোভিড-19 মহামারীতে উনি আক্রান্ত ছিলেন, তো সে কারণে কিন্তু উনি এই রেসটাতে পার্টিসিপেট করতে পারেননি। কনফিউজ হবে না, যেটি সেশনের লাস্ট রেস ছিল 2020 সালে, যে সেশনের লাস্ট রেস ছিল সেটা হচ্ছে আবুধাবি গ্র্যান্ড পিক্স, আর এই আবুধাবি গ্র্যান্ড পিক্সের উইনার হচ্ছে ম্যাক্স ভার্স্টাপেন। তো এই ব্যাপারটা দেখে নিই আমরা। ম্যাক্স ভার্স্টাপেন won the session ending Abu Dhabi Grand Prix 2020 held on 13th December 2020 in Abu Dhabi, United Arab Emirates। তো 2020 সালে আবুধাবি যে গ্র্যান্ড পিক্স যে রেসটা হয়েছিল, আর এটি কবে হয়েছিল? 13ই ডিসেম্বর 2020-তে। কোথায় হয়েছিল? আবুধাবি, ইউনাইটেড আরব এমিরেটসে। তো সেখানে কিন্তু ম্যাক্স ভার্স্টাপেন কিন্তু এই রেসটি জিতেছে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেনে দেওয়া কি আছে। ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন উইচ ডে? তো প্রতি বছর ভারতের মধ্যে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডেটি এটি কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 14th ডিসেম্বর। তো প্রতি বছর 14 ডিসেম্বর ভারতের মধ্যে ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডেটি এটি পালন করা হয়। ক্লিয়ার? তো এই ব্যাপারটি দেখে নিই আমরা। দ্য ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডে ইজ সেলিব্রেটেড এভরি ইয়ার অন 14th ডিসেম্বর বাই ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি আন্ডার মিনিস্ট্রি অফ পাওয়ার। তো প্রতি বছর ভারতের মধ্যে 14 ডিসেম্বর এই ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডেটি পালন করা হয়। আর কাদের দ্বারা এটি পালন করা হয়? সেটি হচ্ছে ব্যুরো অফ এনার্জি এফিসিয়েন্সি আন্ডার মিনিস্ট্রি অফ পাওয়ার। তো এরা কিন্তু প্রতি বছর 14 ডিসেম্বর কিন্তু ন্যাশনাল এনার্জি কনজারভেশন ডেটি পালন করে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেনে দেওয়া কি আছে। বিদ্যাবাচস্পতি ব্যানার্জি গোবিন্দাচার্য হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি। হি ওয়াজ আ গ্রেট স্কলার অফ। তো কিছুদিন আগে বিদ্যাবাচস্পতি ব্যানার্জি গোবিন্দাচার্যর ইন্তেকাল হয়ে যায়। তো উনি কোন ভাষার উপরে একজন গ্রেট স্কলার ছিলেন? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, সংস্কৃত। তো সংস্কৃত ভাষার উপরে একজন খুবই গ্রেট স্কলার, ওনার নাম হচ্ছে বিদ্যাবাচস্পতি ব্যানার্জি গোবিন্দাচার্য। ওনার কিছুদিন আগে কিন্তু ইন্তেকাল হয়ে যায়। তো ব্যাপারটা একটু দেখে নিই আমরা।
Renowned Sanskrit scholar Vidyajaspati Banerjee Govindacharya has passed away due to age-related illness. তো সংস্কৃত ভাষার উপর একজন গ্রেট স্কলার বিদ্যাজাস্পতি ব্যানার্জি গোবিন্দাচার্য বয়স হবার কারণে ওনার কিন্তু ইন্তেকাল হয়ে যায়। হি ওয়াজ 85। গোবিন্দাচার্য ওয়াজ কনফার্ড উইথ পদ্মশ্রী অ্যাওয়ার্ড ইন 2009। তো ওনার কিন্তু 85 বছর বয়সে ওনার ইন্তেকাল হয় এবং 2009 সালে গোবিন্দাচার্যকে পদ্মশ্রী অ্যাওয়ার্ড দিয়ে ওনাকে ভূষিত করা হয়েছিল। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, ইন্ডিয়ান প্লেয়ার অঙ্কিতা রায়না ইজ অ্যাসোসিয়েটেড উইথ উইচ স্পোর্টস। তো ভারতের একজন খেলোয়াড় অঙ্কিতা রায়না, তো উনি কোন খেলার সাথে যুক্ত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, টেনিস। তো অঙ্কিতা রায়না ভারতের একজন টেনিস প্লেয়ার। তো এই কোশ্চেনটা এই কারণে দিয়েছি, তোমাদের যখন এক্সপ্লেনেশনটা বলবো তোমরা জিনিসটি বুঝে যাবে। তো চলো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। ইন্ডিয়ান টেনিস প্লেয়ার অঙ্কিতা রায়না ক্লিnched her third double title of the session after she won the 2020 Al Habtoor Tennis Channel jointly with her Georgian partner Ekaterine Jordoj in Dubai on 12th December 2020. তো ভারতের একজন টেনিস প্লেয়ার অঙ্কিতা রায়না 2020 সালের আল হাবতুর টেনিস চ্যানেলটা জিতে কিন্তু থার্ড ডাবল টাইটেলস জিতেছে। ক্লিয়ার? তৃতীয়বার ডাবল টাইটেলস জিতেছে এবছর, আর তৃতীয় ডাবল টাইটেলটা হচ্ছে আল হাবতুর টেনিস চ্যানেল, যেটা 12 ডিসেম্বর 2020-তে কন্ডাক্ট করা হয়েছিল দুবাইতে। তো সেখানে তার জর্জিয়ান পার্টনার একাতেরিনকে নিয়ে সে এই ডাবল টাইটেলসটি জিতেছে। আর টোটাল এবছর কিন্তু অঙ্কিতা রায়না 3টে ডাবল টাইটেলস জিতেছে। বুঝতে পারলে? ক্লিয়ার হলো? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, ইন দ্য ইয়ার 2020 হু ওয়াজ টপ ট্রেন্ডিং পার্সোনালিটি ইন ইন্ডিয়া। তো 2020 সালে ভারতের মধ্যে টপ ট্রেন্ডিং পার্সোনালিটি হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে? তো এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, জো বিডেন। তো 2020 সালের জো বিডেন হচ্ছে ভারতের মধ্যে টপ ট্রেন্ডিং পার্সোনালিটি। তো কিছু মাস আগেই ইউনাইটেড স্টেটসে যে ইলেকশন হয়েছিল, প্রেসিডেন্সিয়াল ইলেকশন হয়েছিল, তো সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশন কিন্তু ভারতে অনেক লোক কিন্তু সেটাকে ভালোভাবে অবজার্ভ করেছিল। আর সেখানে কিন্তু জো বিডেনকে অনেকবার সার্চ করা হয়েছে গুগলে। তো সে কারণেই 2020 সালে টপ ট্রেন্ডিং পার্সোনালিটি হিসাবে জো বিডেনকে চিহ্নিত করা হয়েছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। US President elected Joe Biden emerged at the top in the most searched personality list in the year. তো ভারতের মধ্যে টপ থেকে বেশি যাকে সার্চ করা হয়েছে সে হচ্ছেন বর্তমান ইউএসের ইলেক্টেড প্রেসিডেন্ট জো বিডেন। কারণ the United States presidential election was a significant event and was closely followed by many Indians. কারণ 2020 সালে যে ইউনাইটেড স্টেটসে যে প্রেসিডেন্সিয়াল ইলেকশনটা হয়েছে, তো সেখানে কিন্তু প্রচুর ভারতীয় এই জিনিসটাকে ভালোভাবে ফলো করেছে। আর সে কারণে জো বিডেনকে কিন্তু প্রচুর ভারতীয় গুগলে খুঁজেছিল। তো সে কারণে 2020 সালে সবথেকে মোস্ট সার্চ পারসন বা মোস্ট ট্রেন্ডিং পারসন হিসাবে জো বিডেনকে চিহ্নিত করা হয়েছে। ক্লিয়ার? বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেনে দাও কি আছে, which state of India has been given a biological certification for kiwi? তো কোন রাজ্যকে, ভারতের মধ্যে কোন রাজ্যকে বায়োলজিক্যাল সার্টিফিকেশন দেওয়া হলো কিউইর উপরে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, অরুণাচল প্রদেশ। তো ভারতের অরুণাচল প্রদেশকে কিউইর জন্য বায়োলজিক্যাল সার্টিফিকেশন দেওয়া হয়েছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। অরুণাচল প্রদেশ হ্যাজ বিকেম দ্য ফার্স্ট স্টেট ইন কান্ট্রি টু অবটেন অর্গানিক সার্টিফিকেশন for kiwi under mission organic value chain development for north east region. তো অরুণাচল প্রদেশ হচ্ছে ভারতের প্রথম রাজ্য যাকে কিউইর জন্য অর্গানিক সার্টিফিকেশন দেওয়া হলো। ক্লিয়ার? আর কোন মিশনের আন্ডারে দেওয়া হলো সেটা হচ্ছে মিশন অর্গানিক ভ্যালু চেইন ডেভেলপমেন্ট ফর নর্থ ইস্ট রিজন। তো প্রথম রাজ্য হয়েছে ভারতের অরুণাচল প্রদেশ যাকে কিউই ফলটির জন্য অর্গানিক সার্টিফিকেশন দেওয়া হয়েছে। তো অরুণাচল প্রদেশের ব্যাপারে একটু দেখে নিই আমরা। বর্তমান গভর্নর হচ্ছেন বিডি মিশ্রা, ক্যাপিটাল হচ্ছে ইটানগর এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে পেমা খান্ডু। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, which day is observed as international tea day by tea production countries like India? তো কিছু কিছু যারা চা উৎপত্তি করে, তো সেই দেশগুলো প্রতি বছর কোন দিনে আন্তর্জাতিক চা দিবসটি পালন করে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 15 ডিসেম্বর। তো যে সমস্ত দেশগুলো চা উৎপাদন করে, তো সেই সমস্ত দেশগুলো প্রতি বছর কিন্তু 15 ডিসেম্বর এই আন্তর্জাতিক চা দিবসটি তারা পালন করে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। দ্য ইন্টারন্যাশনাল টি ডে ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 15 ডিসেম্বর সিন্স 2005 in tea producing countries like India, Bangladesh, Sri Lanka, Nepal, Vietnam, Indonesia,
কেনিয়া, মালাভি, মালয়েশিয়া, তানজানিয়া অ্যান্ড ইউগান্ডা। তো প্রতি বছর 2005 সাল থেকে যে সমস্ত দেশরা চা উৎপত্তি করে, তো সেই সমস্ত দেশরা প্রতি বছর কিন্তু 15ই ডিসেম্বর ইন্টারন্যাশনাল টি ডেটি পালন করে বা আন্তর্জাতিক চা দিবসটি পালন করে। তো কোন কোন দেশ যারা চা উৎপত্তি করে একবার দেখে নাও। ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, কেনিয়া, মালাভি, মালয়েশিয়া, তানজানিয়া এবং ইউগান্ডা। তো এই সমস্ত দেশ যারা চা উৎপত্তি করে, তো তাই জন্য প্রতি বছর কিন্তু এই সমস্ত দেশগুলো 15ই ডিসেম্বর আন্তর্জাতিক চা দিবসটি তারা পালন করে। ক্লিয়ার? চলো নেক্সট কোয়েশ্চেন দাও কি আছে। দ্য 2023 FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ উইল বি হেল্ড ইন উইচ প্লেস। তো 2023 সালে FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপটি কোন জায়গায় এটি অনুষ্ঠিত করা হবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উড়িষ্যা। তো উড়িষ্যাতে আগামী 2023 সালে যে মেন্স হকি ওয়ার্ল্ড কাপটি হবে সেটি উড়িষ্যাতে অনুষ্ঠিত করা হবে। তো এই ব্যাপারটি দেখে নিই আমরা। দ্য ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন হ্যাজ অ্যানাউন্সড দ্যাট দ্য 2023 FIH মেন্স হকি ওয়ার্ল্ড কাপ উইল বি হোস্টেড ইন উড়িষ্যা ফর দ্য সেকেন্ড কনসিকিউটিভ টাইম। তো ইন্টারন্যাশনাল হকি ফেডারেশন ঘোষণা করে জানিয়েছে যে আগামী যে 2023 সালে যে মেন্স হকি ওয়ার্ল্ড কাপটি হবে সেটি উড়িষ্যাতে এটি অনুষ্ঠিত করা হবে। আর দ্বিতীয়বারের জন্য কিন্তু উড়িষ্যা চান্স পেল এই বিশ্বকাপটি বা হকি যে ওয়ার্ল্ড কাপটি আছে এটি হোস্ট করার জন্য। ক্লিয়ার? দ্য টুর্নামেন্ট উইল বি হেল্ড অ্যাট 2 venues, ভুবনেশ্বর অ্যান্ড রাউরকেল্লা। তো আর এই যে টুর্নামেন্টটি হবে, হকি ওয়ার্ল্ড কাপে যে টুর্নামেন্টটি হবে সেটি উড়িষ্যাতে দুটো জায়গায় এটি অনুষ্ঠিত করা হবে, সেটি হচ্ছে ভুবনেশ্বর এবং রাউরকেল্লাতে। ক্লিয়ার? তো উড়িষ্যার ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে ভুবনেশ্বর, গভর্নরের নাম হচ্ছে গণেশী লাল এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে নবীন পটনায়ক। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্নে দেওয়া কি আছে। রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ প্ল্যান টু সেট আপ অ্যান অটোমেটেড ব্যাঙ্ক নোট প্রসেসিং সেন্টার ইন উইচ সিটি ফর রিসিপ্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপ্যাচ অফ কারেন্সি নোটস। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করে জানিয়েছে যে তারা একটা অটোমেটেড ব্যাঙ্ক নোট প্রসেসিং সেন্টার তৈরি করছে ভারতের একটা শহরে। আর এই সেট আপটি তৈরি করা হচ্ছে মূলত রিসিপ্ট, স্টোরেজ এবং ডিসপ্যাচ, কারেন্সি নোটসগুলোকে রিসিপ্ট, স্টোরেজ এবং ডিসপ্যাচের জন্য একটা অটোমেটেড ব্যাঙ্ক নোট প্রসেসিং সেন্টার সেট আপ করা হচ্ছে। তো কোন শহরে এই অটোমেটেড ব্যাঙ্ক নোট প্রসেসিং সেন্টারটি সেট আপ করা হচ্ছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার দ্বারা? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জয়পুর। তো রাজস্থানের ক্যাপিটাল জয়পুর, আর এই জয়পুরে আরবিআই ঘোষণা করে জানিয়েছে যে তারা একটা অটোমেটেড ব্যাঙ্ক নোট প্রসেসিং সেন্টার এটা এস্টাবলিশ করছে। তো এর ব্যাপারে একটু দেখে নিই আমরা। দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হ্যাজ ডিসাইডেড টু সেট আপ অটোমেটেড ব্যাঙ্ক নোট প্রসেসিং সেন্টার ইন জয়পুর ফর রিসিপ্ট, স্টোরেজ অ্যান্ড ডিসপ্যাচ অফ কারেন্সি নোট। তো কারেন্সি নোটগুলোকে রিসিপ্ট, ডিসপ্যাচ এবং স্টোরেজের জন্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া ঘোষণা করে জানিয়েছে যে তারা একটা অটোমেটেড ব্যাঙ্ক নোট প্রসেসিং সেন্টার জয়পুরে একটা এস্টাবলিশ করবে। তো রাজস্থানের ব্যাপারে একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে জয়পুর, গভর্নরের নাম হচ্ছে কালরাজ মিশ্রা এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে অশোক গেহলট। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে। লেট রাধিকা রঞ্জন প্রামাণিক ওয়াজ এ ভেটারেন পলিটিশিয়ান অ্যান্ড এমপি ফ্রম উইচ স্টেট। তো রাধিকা রঞ্জন প্রামাণিক কিছুদিন আগেই ওনার ইন্তেকাল হয়ে যায়। তো উনি একজন খুবই বড় একজন পলিটিশিয়ান ছিলেন এবং এমপি ছিলেন, মেম্বার অফ পার্লামেন্ট ছিলেন কোন রাজ্য থেকে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, ওয়েস্ট বেঙ্গল। তো পশ্চিমবঙ্গ রাজ্যর একজন পলিটিশিয়ান, খুবই জনপ্রিয় একজন পলিটিশিয়ান এবং 5 বারের মেম্বার অফ পার্লামেন্ট, ঠিক আছে। আর উনার নাম হচ্ছে রাধিকা রঞ্জন প্রামাণিক, উনার কিছুদিন আগেই ইন্তেকাল হয়ে যায়। তো এর ব্যাপারটা দেখে নিই আমরা। veteran politician and 5 times MP from West Bengal, Radhika Ranjan Pramanik has passed away due to age-related elements. He was 88 years old. তো পশ্চিমবঙ্গ রাজ্যের একজন ভেটারেন পলিটিশিয়ান এবং 5 বার পশ্চিমবঙ্গ রাজ্য থেকে মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। ওনার নাম হচ্ছে রাধিকা রঞ্জন প্রামাণিক। 88 বছর বয়সে ওনার বয়সের কারণে কিন্তু ওনার ইন্তেকাল হয়ে যায়। তো পশ্চিমবঙ্গ রাজ্যের ব্যাপারে একটু দেখে নিই আমরা। বর্তমান গভর্নর হচ্ছেন জগদীপ ধনকার, ক্যাপিটাল হচ্ছে কলকাতা এবং চিফ মিনিস্টার নাম হচ্ছে মমতা ব্যানার্জি। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে। অ্যামব্রোজ দালিমিনি হু হ্যাজ পাসড অ্যাওয়ে রিসেন্টলি ওয়াজ প্রাইম মিনিস্টার অফ উইচ কান্ট্রি। তো অ্যামব্রোজ দালিমিনি ওনার কিছুদিন আগে ইন্তেকাল হয়ে যায়। তো উনি কোন দেশের প্রধানমন্ত্রী ছিলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, এসওয়াতিনি। তো এসওয়াতিনি প্রধানমন্ত্রী অ্যামব্রোজ দালিমিনি করোনা ভাইরাস আক্রান্তের কারণে ওনার কিন্তু ইন্তেকাল হয়ে যায়। তো এর ব্যাপারে দেখে নিই আমরা। অ্যামব্রোজ দালিমিনি
দ্য প্রাইম মিনিস্টার অফ এসওয়াতিনি, a country in southern Africa, has passed away after contracting coronavirus. He was 52 years old. তো অ্যামব্রোস দালমিনি হচ্ছেন প্রধানমন্ত্রী এসওয়াতিনি, যে একটি দেশ আছে সাউদার্ন আফ্রিকার, তো সেখানকার উনি হচ্ছেন প্রধানমন্ত্রী। তো করোনা ভাইরাস আক্রান্ত হওয়ার কারণে ওনার 52 বছর বয়সে ওনার ইন্তেকাল হয়ে যায়। তো এসওয়াতিনির দেশটির ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে মাবেবা লোম্বাবা, কিং হচ্ছে মাস্তুই 3 এবং কারেন্সি হচ্ছে সোয়াচি ইলিঙ্গা। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, হু হ্যাজ বিন নেমড অ্যাজ টাইমস 2020 বিজনেস পার্সন অফ দ্য ইয়ার। তো টাইমস পত্রিকার দ্বারা 2020 সালের বিজনেস পার্সন অফ দ্য ইয়ার হিসাবে কাকে চিহ্নিত করা হয়েছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, এরিক ইউভ্যান। তো এরিক ইউভ্যানকে টাইমস পত্রিকার 2020 অনুযায়ী তাকে বিজনেস পার্সন অফ দ্য ইয়ার হিসাবে চিহ্নিত করা হয়েছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। এরিক ইউভ্যান হ্যাজ বিন নেমড অ্যাজ আ টাইমস বিজনেস পার্সন অফ দ্য ইয়ার ফর 2020। তো এরিক ইউভ্যানকে টাইমস পত্রিকার 2020 সালের বিজনেস পার্সন অফ দ্য ইয়ার হিসাবে তাকে চিহ্নিত করা হয়েছে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দেওয়া কি আছে, হিমগিরি ইজ দ্য ফার্স্ট শিপ বিন ডেভেলপড আন্ডার দ্য প্রজেক্ট 17A ফর দ্য ইন্ডিয়ান নেভি। দ্য শিপ হিমগিরি হ্যাজ বিন ডেভেলপড বাই হুইচ কোম্পানি। তো হিমগিরি হচ্ছে একটা প্রথম জাহাজ, আর এই জাহাজটি তৈরি করা হচ্ছে প্রজেক্ট 17A আন্ডারে, আর এই জাহাজটি তৈরি করা হচ্ছে মূল ইন্ডিয়ান নেভির জন্য। ঠিক আছে, ভারতের নৌসেনার জন্য হিমগিরি নামের একটা প্রথম জাহাজ তৈরি করা হচ্ছে প্রজেক্ট 17A আন্ডারে। তো এই যে হিমগিরি যে জাহাজটি আছে, কোন কোম্পানি এটি তৈরি করেছে? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, জিআরএসি কলকাতা। তো জিআরএসি কলকাতার দ্বারা প্রথম একটা নৌবাহিনীর জন্য একটা শিপ তৈরি করা হয়েছে, সেটির নাম হচ্ছে হিমগিরি, আর এই শিপটি প্রজেক্ট 17A আন্ডারে এটি তৈরি করা হয়েছে। তো ব্যাপারটা দেখি আমরা। দ্য গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড কলকাতা হ্যাজ লঞ্চড হিমগিরি, which is the first of 3 ships being built under project 17A at GRSE. তো গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড যেটি কলকাতাতে আছে, তো তারা প্রজেক্ট 17A আন্ডারে তারা 3টে শিপের কন্ট্রাক্ট পেয়েছিল। তো সেখানে কিন্তু প্রথম যে জাহাজটি আছে তারা তৈরি করেছে, সেই জাহাজটির নাম হচ্ছে হিমগিরি, আর এই জাহাজটি তৈরি করা হয়েছে মূলত ভারতের নৌবাহিনীর জন্য কিন্তু তৈরি করা হয়েছে। বুঝতে পেরেছ? চলো নেক্সট কোশ্চেনে দেওয়া কি আছে, who has been invited as a chief guest for 2021 Republic Day celebration in India। তো আগামী যে 2021 সালে 26শে জানুয়ারি যে রিপাবলিক ডেটি সেলিব্রেট করা হবে ভারতের মধ্যে, তো সেখানে চিফ গেস্ট হিসাবে কাকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে? তো সে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, বরিস জনসনকে। তো ইউনাইটেড কিংয়ের প্রাইম মিনিস্টার বরিস জনসনকে আগামী 2021 সালে যে 26শে জানুয়ারি যে রিপাবলিক ডে হবে ভারতের মধ্যে, তো সেখানে তাকে মেন চিফ গেস্ট হিসাবে তাকে নিমন্ত্রণ পাঠানো হয়েছে। তো ব্যাপারটা দেখে নিই আমরা। ব্রিটিশ প্রাইম মিনিস্টার বরিস জনসন will be the chief guest as 2021 Republic Day celebration of India on 21st January 2021। তো 26 জানুয়ারি 2021 সালে যে ভারত যে রিপাবলিক ডে সেলিব্রেট করবে, তো সেখানে ব্রিটিশের প্রাইম মিনিস্টার বরিস জনসনকে অ্যাজ আ মেন চিফ গেস্ট হিসাবে তাকে নিমন্ত্রণ করা হয়েছে। India will be observing 72nd Republic Day on 26th January 2021। আর ভারত 72তম রিপাবলিক ডে সেলিব্রেট করবে আগামী 26 জানুয়ারি 2021 সালে। ক্লিয়ার? তো ইউনাইটেড কিংডমের ব্যাপারে দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে লন্ডন এবং প্রাইম মিনিস্টার নাম হচ্ছে বরিস জনসন। ক্লিয়ার? চল নেক্সট কোশ্চেনে দেওয়া কি আছে, ওয়েন ইজ বিজয় দিবস অর ভিক্টরি ডে অবজার্ভড ইন ইন্ডিয়া। তো ভারতের মধ্যে বিজয় দিবস অথবা ভিক্টরি ডেটি এটি কবে পালন করা হয়? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 16ই ডিসেম্বর। তো প্রতি বছর ভারতের 16ই ডিসেম্বর বিজয় দিবস অথবা ভিক্টরি ডে পালন করা হয়। তো ব্যাপারটা দেখি আমরা। In India, Vijay Diwas, also called Victory Day, is celebrated every year on 16th December. The country is celebrating the 49th Vijay Diwas in 2020. তো ভারতের মধ্যে প্রতি বছর 16ই ডিসেম্বর বিজয় দিবস অথবা ভিক্টরি ডেটি সেলিব্রেট করা হয়, আর 2020 সালে ভারত কিন্তু 49তম বিজয় দিবসটি পালন করছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেওয়া কি আছে, হু হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। তো ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট হিসাবে কাকে সিলেক্ট করা হয়েছে? তো উমার ক্রিমলিভকে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট হিসাবে তাকে অ্যাপয়েন্ট করা হয়েছে। তো ব্যাপারটা দেখিনি আমরা। রাশিয়ান বক্সিং ফেডারেশন সেক্রেটারি জেনারেল উমার ক্রিমলিভ হ্যাজ বিন ইলেক্টেড দ্য প্রেসিডেন্ট অফ ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন। তো রাশিয়ান বক্সিং ফেডারেশনের সেক্রেটারি জেনারেল ওনার নাম হচ্ছে উমার ক্রিমলিভ।
তো তাকে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের নতুন প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট করা হয়েছে। হেডকোয়ার্টার কোথায় আছে ইন্টারন্যাশনাল বক্সিং ফেডারেশন, সেটা হচ্ছে লসেন সুইজারল্যান্ডে। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে নাও কি আছে। হু হ্যাজ লঞ্চ খুদ কামাও ঘর চালাও যোজনা স্কিম? তো খুদ কামাও ঘর চালাও যোজনা স্কিমটি কে লঞ্চ করলেন? তো এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সোনু সুদ। তো সোনু সুদের দ্বারা একটা নতুন যোজনা লঞ্চ করা হয়েছে, সেটির নাম হচ্ছে খুদ কামাও ঘর চালাও যোজনা। ক্লিয়ার? তো ব্যাপারটা দেখে নিই আমরা। সোনু সুদ হ্যাজ লঞ্চ খুদ কামাও ঘর চালাও যোজনা ফর পিপল হু হ্যাভ লস্ট দেয়ার জবস ডিউ টু রিসেন্ট কোভিড-19 প্যান্ডেমিক আউটব্রেক। তো সোনু সুদ একটা নতুন যোজনা চালু করলেন, সেই যোজনাটির নাম হচ্ছে খুদ কামাও ঘর চালাও যোজনা। আর এই যোজনার আন্ডারে একটা ই রিক্সা প্রোভাইড করা হবে, যেটা দিয়ে মানুষজন সেখান থেকে ইনকাম করতে পারবে। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের এক সপ্তাহের কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এমসিকিউ, যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো এবং আমি তোমাদেরকে বুঝাতে পেরেছি। তো তোমাদেরকে এবারে রিকোয়েস্ট করবো জিনিসগুলো ভালো করে একবার পড়ে নাও, আর পারলে একবার খাতায় নোট ডাউন করে রেখো, কারণ 25টা কোশ্চেন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমরা যদি আমরা যেভাবে তোমাদেরকে প্রত্যেক সপ্তাহে 25টা করে কোশ্চেন প্রোভাইড করছি এমসিকিউ কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে, সেগুলো যদি তোমরা ভালো করে যদি রিভাইজ করো, ভালো করে যদি পড়ো, তোমরা কিন্তু ইজিলি আগামী যে 2021-এ যে প্রিলিমসটা হবে ডব্লিউবিসিএসে, সেখানে তোমরা কিন্তু ইজিলি স্কোর করতে পারবে। তো তোমাদের জন্য আমরা এফার্ট দিচ্ছি, তোমরাও কিন্তু নিজেদেরকে এফার্ট দিয়ে জিনিসগুলো ভালো করে পড়ো, জিনিসগুলো ভালো করে বুঝো এবং মনে রাখার চেষ্টা করো। আর পারলে কিন্তু লিখে নেওয়ারও চেষ্টা করবে, কারণ লিখলে জিনিসটি অনেকদিন তোমাদের মনে রাখতে পারবে এবং ভবিষ্যতে যখন খাতাটা খুলে পড়বে সেখান থেকে পড়তে বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। ক্লিয়ার? আর একটা ছোট্ট ইনফরমেশন তোমাদের সকলের কাছে শেয়ার করতে চাই। প্রত্যেক দিন যে ক্লাসগুলো করানো হচ্ছে এই ইউটিউব চ্যানেলে, প্রত্যেক দিন ক্লাসের পিডিএফ ফাইলগুলো কিন্তু টেলিগ্রাম চ্যানেলে আপলোড করে দেওয়া হয়। ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করো, সেখানে এমএচ এডুকেশন ল্যাবের টেলিগ্রাম চ্যানেল, অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে তোমরা জয়েন করবে আর সেখান থেকে তোমরা পারলে প্রত্যেকদিন পিডিএফগুলো ডাউনলোড করে নিও। ক্লিয়ার? ডেসক্রিপশন বক্সটা ভালো করে ফলো করো, সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক, সমস্ত ডিটেলস কিন্তু তোমরা ওখান থেকে পেয়ে যাবে। ক্লিয়ার? তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। নেক্সট উইক সানডেতে আবার 8টার সময় কিন্তু কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে ক্লাস হবে, তোমরা সেই ক্লাসটা ভালো করে দেখবে। আর আজকে যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তো অবশ্যই তোমাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করার জন্য। লাইক করলে আমাদের মোটিভেট হয় আরও ভালো করে তোমাদেরকে পড়ানোর জন্য। এবং যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ তাদেরকে রিকোয়েস্ট করে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকন নোটিফিকেশনটাকে ক্লিক করে রেখো। যখনই কোনো ভিডিও বা ক্লাস আপলোড করা হবে চ্যানেলে, তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।